আসসালামু আলাইকুম জামালগঞ্জ। নিশ্চয়ই আপনারা আমাকে চিনতে পেরেছেন। মানুষ বলে যে আমি এদেশের প্রভাবশালী ব্যবসায়ীদের একজন, যদিও না আমার আয়ের বেশিরভাগ টাকা মানব কল্যাণে আমি ব্যয় করে ফেলেছি। তাই আমার চালচলন খুব সাধারণ লোকের মতোই। আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন আজকে আমাকে হঠাৎ করে লাইভে দেখে। আমি বুঝিয়ে বলছিলাম, আমি আসাদুল্লাহ আসাদ একটু আগে কলেজ পড়ুয়া একটি ছেলেকে হত্যা করেছি। ছেলেকে চিনতে পেরেছে হয়তো না। আমি বলছি ছেলেটিকে স্যার, আপনার বদন্যতার কথা বলে শেষ করা যাবে না। কলেজের জন্য স্যার আপনি অনেক কিছু করেছেন। পয়েন্টে আসেন মিয়া সাহেব, পয়েন্টে আসেন। আপনি যে আমার প্রশংসা করার জন্য আপনার জুতোর তলা ক্ষয় করে এখানে আসেননি সেটা আমি খুব ভালো করেই জানি। সো কাম টু দ্য পয়েন্ট, সোজা কথা বলুন। না মানে স্যার ওই জেমসের বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। বলুন। স্যার, জেমসের রেজাল্টের বিষয় তো আপনি জানেন, সব কিছু অবগত আছে। সে রেগুলার কলেজে আসে না, আর কলেজে আসলেও ক্লাসে অনিয়মিত থাকে। আবার কখনো কখনো ক্লাসে যখন নিয়মিত হয় ক্লাসে অমনোযোগী থাকে, পড়া জিজ্ঞাসা করলে বলতে পারে না। স্যার, এভাবে তো চলতে পারে না, এতে তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তারপর? তাছাড়া স্যার ইদানিং ওর হাতটাও অনেক লম্বা, মানে বলতে চাচ্ছিলাম স্যার মারামারির হাতটা অনেক লম্বা হয়েছে, প্রায়ই মারামারি করে। তাহলে এতক্ষণ আপনি ভূমিকা টানছিলেন, এই মারামারির কথাটাই আসল কথা, তাই তো? জি স্যার। তাহলে সাহস করে আপনি আসল কথাটা বলতে পারেননি কেন? আমি আপনার কলেজের সবচেয়ে বড় ডোনার সেজন্য, নাকি আমার হাত অনেক লম্বা অনেক দূর পর্যন্ত যায় সেই ভয়ে, নাকি আমার মন খারাপ হলে আমার কাছ থেকে আপনারা যে সুবিধাগুলো পান সেটা বন্ধ হয়ে যাবে সেটা ভেবে? নিয়াজ সাহেব, আপনারা শিক্ষক, আপনাদের যদি সত্য বলার সাহস না থাকে তাহলে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো? আপনারা যদি ব্যক্তি স্বার্থের কাছে নিজেদের বিক্রি করে দেন তাহলে ছাত্রদের অন্যায়ের প্রতিবাদ করে বুক ফুলিয়ে সামনে এগিয়ে যাবার প্রেরণা দেবে কার? ডক্টর শামসুজ্জাহান নাম তো শুনেছেন? বলুন তো, উনি যদি আপনাদের মতো হতো তাহলে 69-এর গণ অভ্যুত্থান হতো? জি না স্যার, আমি স্যার আসলে ওইভাবে বলতে চাইনি। আমি বুঝেছি, আমি যা বোঝার বুঝতে পেরেছি। তারপর বলুন, ওর মারামারির কথা বলুন। স্যার, কিছুদিন আগেই তো পরীক্ষার হলে রিশাদকে পিটিয়ে আহত করলো, এ নিয়ে কত দেন দরবার হলো, আপনি তো স্যার সবই অবগত আছেন স্যার। তাছাড়া গতকাল কলেজ শেষ করে বাড়ি ফেরার পথে সবুজকে আবার পিটিয়েছে। বিষয়টা নিয়ে সবুজের বাবা মা আমার কলেজে এসেছিলেন, আমার অফিসে এসে এক প্রকার শাসিয়েছেন, বলেছেন এবার যদি আমরা সঠিক বিচার না করি তাহলে শুধু থানা পুলিশ নয় মিডিয়ার সামনে হাজির হবে।
তাছাড়া স্যার আমাকে এও বলে শাসিয়েছেন আমরা নাকি আপনার টাকার কাছে বিকিয়ে গিয়েছি। এখন বলুন স্যার, আমরা কি করতে পারি স্যার? রিশাদ নকল করছিল, আর সেই নকল তার প্রেমিকা প্রীতিকেও সাপ্লাই দিচ্ছিল। এই কথা কি সত্যি? জি স্যার, সত্যি। কিন্তু স্যার পরীক্ষার হলে তখন একজন শিক্ষক উপস্থিত ছিলেন। নকল করা কি অন্যায়? জি স্যার। আমার ছেলে জেমস রিশাদকে পিটিয়েছে, সেজন্য আমি জরিমানা দিয়েছি। জি স্যার। রিশাদ আর প্রীতিকে আপনারা কি শাস্তি দিয়েছেন? কি হলো, চুপ করে আছেন কেন? গলা শুকিয়ে গেছে, পানি দিতে বলবো? না স্যার। নিয়াজ সাহেব, নীতির প্রশ্নে যারা আপোষ করে তাদের এই হালই হয়। আমার ছেলে অন্যায় করেছিল, সেজন্য আমি কিন্তু জরিমানা দিয়েছি, তাকে শাস্তি দিয়েছি। কিন্তু রিশাদকে, প্রীতিকে আপনারা কিছু করতে পারেননি, কারণ ওর কাছে নাকি নকলের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদিও পরে আপনারা জানতে পেরেছেন সে নকলের ওই কাগজগুলো খেয়ে ফেলেছিল। কিন্তু জেমসের মাথা গরম বলে সে পরীক্ষার হলে রিশাদকে পিটিয়েছে। সেটা সে মোটেও ঠিক করেনি। যদিও আমার ছেলেকে আমি শিখিয়েছি অন্যায়ের প্রতিবাদ করতে, ওটা ছিল আসলে তার প্রতিবাদ। যদি আপনার পরীক্ষা হলে গার্ডরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেন, তাহলে হয়তো জেমসকে ওই কাজটি করতে হতো। অথচ যে দোষ করল তাকে আপনারা প্রমাণের অভাবে ছেড়ে দিলেন। আসলে সত্যি কি প্রমাণের অভাবে? কি ধারণা আপনার? আমি কি শুনিনি নাজনীন ম্যাডাম কি বলেছেন? উনি তো বিভিন্ন জায়গায় বলছেন যে দেশের প্রখ্যাত বিজনেসম্যানের ছেলেকে আপনারা কোনো ছাড় দেননি, একদম কঠিন পানিশমেন্ট দিয়েছেন। এটা কি মানে আপনাদের ইমপ্রেশন বাড়ানোর জন্য না, আপনাদের আপলিফট করার জন্য? তো কি তাই তো? কথা বলছেন না কেন? না মানে নিয়াজ সাহেব, আপনি একদম দুমুখো সাপ। আপনি আমার সামনে এসে আমার কোনো দোষ ধরিয়ে দেন না, খুব বিনয়ী থাকেন। কিন্তু আমার পেছনে গিয়েই আপনি আমার এবং আমার ছেলের নামে অনেক আজে বাজে কথা বলেন। মানে ব্যাপারটা কেমন হয়ে যায় না বলেন তো? মানে নাটকের স্ক্রিপ্টও তত দুর্বল হয় না। সরি স্যার, আসলে দাঁড়ান, আমার কথা শেষ হয়নি তো। ওই যে সবুজের মারের ব্যাপার তো। আচ্ছা, সবুজ আর তার বোন যে ড্রাগ অ্যাডিক্ট, এই কথাটা আপনারা জানেন তো? কি বলেন স্যার? চমকে গেলেন? আসলে আমি আমার ছেলেকে বরাবরই অন্যায়ের প্রতিবাদ করা শিখিয়েছি, এই জন্য সে প্রতিবাদ করে। আমার বিষয়টাই সবসময় হাইলাইট হয়। কারণ কি জানেন তো? মানে আপনার কলেজে মোটামুটি সব প্রভাবশালী সন্তানরাই পড়ে, বাট আমারটা বেশি হাইলাইট হয় এই কারণে যে আমি এই সব প্রভাবশালীদের মধ্যে হয়তো একটু বেশি প্রভাবশালী। তবে এটাও ঠিক, বাকিরাও খুব কম প্রভাবশালী নয়। যেমন সবুজ, মিতা বা রিশাদের বাবা মা, ওরাও একেবারে চুনোপুটি নয়। না স্যার। যদি ওদেরকে ড্রাগ নিয়েও ধরতেন তাহলেও কিছু করার ছিল না, আপনাদের ছেড়ে দিতে হতো। আপনারা যেটা করতে পারতেন না সেটা জেমস করে দিয়েছে, ওদেরকে শিক্ষা দিয়েছে। তবে সেজন্য তার ফল জেমস পাবে। নিয়াজ সাহেব, জেমস খারাপ ছাত্র হতে পারে, সে বন্ধু বান্ধবদের সাথে মারামারিও করতে পারে, এটা হতেই পারে। আমরাও কিন্তু এক বয়সে এগুলো করেছি। ও একটু উশৃঙ্খল, মানে মামরা ছেলে হয়তো উপযুক্ত শাসনের অভাবে মাঝে মধ্যে একটু বাড়াবাড়ি করে ফেলে, সেটা ঠিক আছে। কিন্তু জেমস কি কোনোদিন কোনো গুরুজনের সাথে অসভ্য আচরণ করেছে, অসদাচরণ করেছে? জি না স্যার। কোনোদিন কোনো মেয়ের সাথে অশোভন আচরণ করেছে? না স্যার। কিন্তু আপনার ওই রিশাদ, সবুজ, ওরা মেয়েদের সাথে কি আচরণ করে আপনি জানেন না? ওরা নিয়মিত পার্টি করে। সেই পার্টিতে রিশাদের বা সবুজের বন্ধুরা বা আমার ছেলের চরম শত্রু কখনো বলতে পারবে না যে আমার ছেলে কখনো মাদক গ্রহণ করেছে বা কোনো মেয়ের সাথে অশোভন আচরণ। দেখুন নিয়াজ সাহেব, জেমস খারাপ ছাত্র হতে পারে, কিন্তু আমি আমার ছেলেকে মানে এই জন্য লেখাপড়া শিখাইনি যে লেখাপড়া শিখে সে গাড়ি ঘোড়াই চলবে। বরং আমি জেমসকে বুঝিয়েছি যে লেখাপড়া শিখতে হবে মানুষের মতো মানুষ হবার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার
সেই শক্তিটা অর্জনের জন্য। আর আই হোপ জেমস সে পথে এগোচ্ছে। দেখবেন ইনশাল্লাহ একদিন আমার এই জেমস আপনার ওই প্রিয় রিশাদ, প্রীতি বা আর যারা আছে না, ওদেরকে লিড করবে। হি উইল বি এ গুড লিডার। সরি স্যার, আসলে জরিমানার অঙ্কটা বলে যান। আমার ছেলে জেমস তো একজন নেশাগ্রস্তকে পিটিয়ে অন্যায় করেছে, তবে সেই অন্যায়ের মাসুলটা দিয়ে দিই। না মানে প্রিন্সিপাল সাহেব, আপনি আমতা করছেন আসলে আপনার মানে এই নৈতিক অবস্থান থেকে না। আপনি আমতা করছেন এই জন্য যে এতক্ষণ আমি বিশাল বক্তব্য রেখেছি তাই। যদি কোনোদিন আপনি মানে সত্যটা অনুধাবন করে এখান থেকে ডিসিশনটা দিতে পারেন, সেদিন আমি আপনার ডিসিশন মেনে নেব। আপাতত আপনি জরিমানাটার অ্যামাউন্ট বলে যান, আমি টাকা পাঠিয়ে দেব। জি স্যার। প্রিন্সিপাল সাহেব, স্যার থ্যাংক ইউ স্যার। শুনুন, আমি ছোটবেলা থেকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, বাদশাহ হারুন রশিদ, এনাদের জীবনী পড়ে পড়ে বড় হয়েছে এবং বলতে পারেন না আমার মানে সেই শৈশব থেকেই এনাদের একটি অনেক বড় রকমের প্রভাব আমার জীবনযাত্রায় চলে এসেছে। এই জন্য আপনাদের এত অন্যায়ের পরও আর আমার নিজের এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি মুখ বুঝে সব সহ্য করেছি, কোনো কিছু করিনি। কিন্তু এরপর আপনারা যদি আমার এই বদান্যতাকে দুর্বলতা মনে করেন এবং দুর্বলতা মনে করে যদি আমার ছেলের সাথে আর একবার অন্যায় করেন, আমি তখন দেখিয়ে দেবো আসাদুল্লাহ কি জিনিস। জি স্যার, আমার মনে থাকবে স্যার। স্যার আমি এখন আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জানিস গুলজার স্যার আমার ঘোড়ার ডিম পড়ায়, এটা কোনো পড়ানো হলো? তুই কিন্তু একদম ঠিক বলছিস, সার প্রচুর কার্বন আসলে আমি কিছুই বুঝি না ওনার পড়া। আমি বুঝলাম না, তোরা পড়া বুঝিস না, এখানে স্যারের কি দোষ? স্যার এত সুন্দর করে পড়ায়, মানে কানার ভাই অন্ধ ভালো রেজাল্ট করবে। তোদের মাথায় পড়াশোনা ঢুকে না কি কারণে, এটা তোরা তোদেরকে জিজ্ঞেস কর। সারাক্ষণ তো থাকোস প্রেম প্রীতি নিয়ে, কলেজে প্রেম করস, কোচিংয়ে প্রেম করস, তাহলে তোদের মাথার মধ্যে পড়াশোনাটা ঢুকবে কি করে? হ্যাঁ, আর এখন সব দোষ হইতেছে স্যারের। এই আমরা কি করব কি না করব সেটা কি তোকে বলতে হবে এখন? না, আমার বলতে হবে না, কিন্তু স্যারের ব্যাপারে উল্টা পুল্টা কোনো কথা বলবি না। হ্যাঁ আসছে, এত পড়া বুঝিস? জীবনে তো তোর রোল স্কুল লাইফের থেকে কলেজ লাইফ পর্যন্ত ফার্স্টে ছিল না, সবসময় লাস্টেই ছিল। এত বড় বড় ডায়লগ মারিস। হ্যাঁ, আমি ভালো স্টুডেন্ট না, আল্লাহ আমাকে সেই ব্রেন দেয় নাই। তোরা তো ভালো স্টুডেন্ট, তোরা নকল করস কেন? তোরা তো নকল করে পাস করস, আমি তো সেটাও করি। আবার নকলের কথা তুলছিস? ওই দিন কিছু বলিনি, আজ যদি এটা নিয়ে নতুন করে নাটক করিস খবর করে ছেড়ে দিব বললাম। আমি বুঝি না, মুখে কথা কসকে, সামনে আয়, শুরু করি চল। চুরিও করছস, আবার কইলে শৈলের মধ্যে লাইগা যায়, চোরের মায়ের বড় গলা, তাই না? এই চুপ থাক না, কি শুরু করছিস তোরা? এখন বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে ঝগড়া করবে নাকি? কি রে, কি হয়েছে রে? না কিছু হয় নাই তেমন। আরে ব্রেনলেসের বাচ্চা, আমারে জ্ঞান দিতে এসে পড়াশোনা নিয়ে। হ্যাঁ বারে বা, মাথা ছেঁড়া মোরাল পুলিশ আজকাল আবার পড়াশোনা নিয়েও জ্ঞান দিচ্ছে, সিরিয়াসলি? আল্লাহ। মোরাল পুলিশ? হ্যাঁ মোরাল পুলিশ। এই মোরাল পুলিশের কাছে তোর ভাই কেমন মাইর খাইছে এটা তোর ভাইরে জিজ্ঞেস কর। যদি মনে না থাকে আমি আবার মাইর দিয়ে দেখাই দিতে পারি, বুঝছস নাই? নিজে তো নষ্ট হইছেই, সাথে বোনটারেও নিজে নষ্ট করতেছে। আমি আর আমার ভাই কি করব সেটা আমাদের ব্যাপার, আমি বুঝি না। তুই বলার কি? এটা তোমার বাবা মা দেখবে, তুই কেন ইন্টারফেয়ার করিস? এই এত যে বড়গিরি করতেছস, তোর ভাই কি করে জানোস? তোর ভাই আমাদের কলেজের মধ্যে নেশাদ্রব্য বিক্রি করে। আর একদিন যদি আমি তোরে দেখছি এই নেশাদ্রব্য তুই বিক্রি করস কলেজে, তোরে ওই দিন আমি জানে মেরে ফেলাম। তুই আমার যতই বন্ধু হস না কেন। শালার পুতে ওই দিন ইন্টারের একটা ছেলের কাছে পুড়িয়া বিক্রি করতেছে, আমি নিজের চোখে দেখছি। তারপর মাথার ইচ্ছা মতো মারছি। বেহায়া জানি কোন আনকার, ভালো হয়ে যাইস। দেখ,
বেশি ফাল পারাইস না, শুয়াই ফেলবো কিন্তু। আয় শুরু করি। আমার কাছে তো মায়ের খায় নিজের মা বাবার কাছে গেছিস, তারপর কি হ্যাঁ আমার জেমস মারছে, আমার জেমস মারছে। তারপর তোর মা কি করছে, তোর বাপ মা এসে আমার নামে বিচার দিছে, কি মনে করছে আমি জানি না? আমি সব শুনছি। যদি পারোস নিজে কিছু করতে তাহলে সামনে আয়, নাহলে কোনো কথা কবি না। জেমস, এবার কিন্তু তুই খুব বাড়াবাড়ি করতেছিস, চুপ থাক। বাদ দে প্রীতি, বুঝোস না তোর সাথে প্রেম করি যে ও আমাদেরকে নিয়ে হিংসা করে। তুই বুঝিস তুই কত বড় একটা সাইকো? জেমস, খেলা কিন্তু এখনো শেষ হয় নাই। গতকাল আমাকে যে মারটা দিয়েছিস তোকে আমি এমনভাবে ফিরিয়ে দেবো জীবনে বলতে পারবি না। মিতাব্বু, চলে আয়। কি হয়েছে বাবা? আব্বু, কেন তুমি আমাকে আদার্স বড়লোকের ছেলেদের মতো হতে দিলা না? আমার একটা গার্লফ্রেন্ড নাই, কোনো মেয়ে আমার সাথে মিশতে চায় না। আমি নাকি সাইকো? আমি সাইকো দেখে কেউ আমার সাথে মিশবে না। বাংলাদেশে একটা কেরানি দুর্নীতি করে কোটি কোটি টাকার জোরে কত কিছু করতেছে, আর আমার বাবা আসাদুল্লাহ রানা এত প্রভাবশালী ব্যবসায়ী, সমাজসেবক, তার ছেলে হয়ে আমাকে ভয়ে ভয়ে থাকতে হয়, ভয়ে ভয়ে চলাফেরা করতে হয়, সাবধানে চলাফেরা করতে হয়। আমার থেকে তো ওই ছেলেটা ভালো আব্বু, যেই ছেলেটার বাবা একটা কলেজের টিচার। ওই ছেলেটা চাইলে যে কোনো কিছু করতে পারতেছে, যেখানে খুশি সেখানে যেতে পারতেছে, ওর মনে যা চাইতেছে ও সেটাই করতে পারতেছে। কিন্তু আব্বু আমি তো কোনো কিছু করতে পারতেছি না। আমাকে কেন আব্বু সহজভাবে জীবনযাপন করা শিখাইলে না? কেন আব্বু আমি আমার বন্ধু রিশাদের মতো হইতে পারলাম না? কেন আব্বু আমি আমার বন্ধু সবুজের মতো হইতে পারলাম না? কেন আমি সবার সাথে মিশতে পারি না? কেন আব্বু, কেন বল। বাবা, তুই একটু আগে ওই বলছিলি না যে দুর্নীতিবাজ কেরানি, তোর বাবা না কখনো দুর্নীতিবাজ হতে পারে না, সেই জন্য তুই হয়তো কারোর সাথে ওইভাবে মিশতে পারিস না। আজ এই আসাদুল্লাহ রানা আসাদুল্লাহ হয়েছে শতভাগ সততা দিয়ে। সারাটা জীবন আমি আল্লাহর পথে চলেছি, দেশপ্রেম বুকে ধারণ করে চলেছি। আমিও চেয়েছি তুই ঠিক আমার মতোই সততা বুকে ধারণ করে, ধর্মকে বুকে ধারণ করে মানুষের মতন মানুষ হয়ে তুই জীবন ধারণ করিস। কিন্তু আব্বু, তোমার পথে চলতে গিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে। আমার মনে হয় না ইতিহাসের কোনো জায়গায় এমন কিছু লেখা আছে। বাবা, আমার সব সহায় সম্পত্তি সব কিছুই তো তোর, কিন্তু তুই এই যে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়ে শুধু ওই যে A+B² শিখলি, পুঁথিগত একটা দাস তৈরি হয়ে গেলি, অথচ তোর মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান থাকলো না, কোনো মনুষ্যত্ব বোধ থাকলো না। তুই মেয়েদেরকে সম্মান করা শিখলি না, গুরুজনকে সম্মান করা শিখলি না, তাহলে সম্পত্তি কি হবে? এগুলো তো এমনিতেই একদিন পানি হয়ে যাবে, আর আমি কবরে শুয়ে শুয়ে অনেক কষ্ট পাবো। তোর আম্মু মারা যাওয়ার পর আমি তো কত কিছু করতে পারতাম, করেছি? করিনি। আমি সবসময় আমার সততার প্রশ্নে আপোষহীন ছিলাম, সে কারণে তুই জানিস আমাকে অনেকবার হত্যা চেষ্টা পর্যন্ত করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে। সেজন্য আমি সবসময় আমার জীবনে চলার প্রতিটি ক্ষেত্রে আসলে ওই আপোষহীনভাবে সততার পথে চলি, এবং আমি চাই তুইও আমার শেখানো পথে চলবি। দেখ বাবা, লেখাপড়া করে সবাই কিন্তু আসলে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা অন্য কোনো পেশাজীবী হতে পারে লেখাপড়া করে, কিন্তু সবাই কিন্তু মানুষ হতে পারে না।
মানুষ হওয়ার যুদ্ধটা কিন্তু আরো অনেক টাফ। এখানে প্রচুর যুদ্ধ করতে হয়। তোর কলেজ তোকে শেখাবে কি করে অ্যাসিড বানানো যায়, আর তোর ধর্মীয় শিক্ষা তোকে শেখাবে যে ওই অ্যাসিড কারো মুখে ছুঁড়ে মারাটা অন্যায়। ওই অ্যাসিড মানুষের কল্যাণেই ব্যবহার করার নৈতিক শিক্ষাটা তোকে ধর্মই দেবে। সেজন্য আমি চেয়েছি তোকে এই নীতি শিক্ষাটা দিয়ে শিক্ষিত করতে। আব্বু, এমন তো না তুমি আমাকে সব কিছুর থেকে আলাদা করে রাখছো, সেপারেট করে রাখছো। আমি স্কুল কলেজ বাং করে আমি এইখানে সেখানে ঘুরতে গেছি, আড্ডা দিতে গেছি, খেলাধুলা করতে গেছি, সব কিছু তুমি জানো আব্বু। আমি রাতের বেলায় পার্টি করি, আমার মেয়ে ফ্রেন্ডদের সাথে পার্টি করি, তুমি সব কিছু জানো। কিন্তু আব্বু, এই যে নীতি কথা তুমি যে আমাকে বলতেছো, এইগুলো কি মানুষজন ভণ্ডামি বলবে না? তুই কখনো নেশাদ্রব্য স্পর্শ করেছিস? না, আর আমার সামনে নেশা করার কেউ সাহসও পায় না। কখনো মেয়েদের গায়ে হাত দিয়েছিস? এটা যদি পারতাম তাহলে রিশাদের মতো ছেলে তো আমাকে এই বিষয় নিয়ে খোঁটা দিত না। গুড। এবার শোন, আমি তোকে সব ধরনের মানুষ, সব ধরনের সিচুয়েশনের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আমি তোকে যেমন পার্টি করতে কখনো নিষেধ করিনি, তোকে কিন্তু ওই বস্তির ছেলেটির সাথে খেলাধুলা করতে কখনো বাধা দিই, কারণ আমি কখনো চাইনি যে তুই ওই অর্থের চাকচিক্যে পড়ে জীবনে যেন ওই বস্তির ওই বন্ধুটির কথা ভুলে না যাস। আমি তোকে সবসময় গাড়িতে চড়তে নিরুৎসাহিত করেছি, কেন জানিস? কারণ আমি কখনো চাইনি ওই গাড়ির বন্ধ জানলার ওপাশে ওই ফুল বিক্রেতার আরতি যেন ওই কাছে প্রতিধ্বনিত হয়ে ফিরে না যায়, সেটা যেন তোর কান পর্যন্ত পৌঁছায়। তুই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিস, তাই এটা তোর দায়িত্ব। এটা তোর দায়িত্ব যে তোর আশপাশে যে মানুষগুলো আছে তাদের জীবনটা সুন্দর করে গড়ে তোলা। আর এই যুদ্ধটা আমি তোর এখানে ঢুকিয়ে দিতে চেয়েছি। তাই আমি তোর এরকম বেশ কিছু উশৃঙ্খলতাকে মেনে নিয়েছি, কারণ এই বয়সে ওরকম একটু একটু দুষ্টামি সবাই করেছে। পড়াশোনায় মানে পিছিয়ে থাকাটা কোনো দোষের কিছু না, এটা হতেই পারে। কিন্তু তুই যখন ওই বস্তির ছেলেটির সাথে ফুটবল খেলে তাকে পেট ভরে বার্গার খাইয়ে আইসক্রিম খাইয়ে বাড়ি ফিরিয়ে দিস, তখন আমার গর্বে বুকটা অনেক বড় হয়ে যায়। যখন তুই ওই মানে নকল করার জন্য রিশাদকে পেটাস, যখন ওই মাদকাসক্তির জন্য সবুজদের মারিস, এবং এর জন্য যখন আমাকে জরিমানা গুনতে হয়, বিশ্বাস কর তখন আমার মনে হয় যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ খরচটা তখন করেছি। আমি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি যাতে তুই কখনো অন্যায় দেখে পিছিয়ে না পড়িস। আজকে যেমন তুই তোর ক্লাসমেটের অন্যায় দেখে সহ্য করতে পারিসনি, একদিন ঠিক এইভাবেই কেউ যখন দেশের বিরুদ্ধে কোনো কিছু করবে, অন্যায় করবে, তুই এভাবেই তাদের প্রতিহত করবি, ফিরিয়ে দিবি। আদর্শ মানুষের এটাই তো পরিচয় বাবা। তুমি একদম ঠিক বলছো আপু, কিন্তু আপু জানো আমার খুব কষ্ট হয় আপু, খুব কষ্ট হয়। বাবারে, আমাদের এই দেশটাকে স্বাধীন করতে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে তুই তো জানিস। 30 লক্ষ মানুষ তার জীবন বিসর্জন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোন তার সম্ভ্রম হারিয়েছে এই দেশটাকে স্বাধীন করার জন্য। এত ত্যাগ, এত কষ্টের পর না আমাদের এই দেশটা আমরা স্বাধীন করেছি। কষ্ট না করলে কখনো মুক্তি মেলে না রে বাপ, কখনো মুক্তি মেলে না। It's all right.
কি বাড়াবাড়ির একটা লিমিট আছে। তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। তাহলে তুমি একটা কিস করতে সমস্যা কোথায়? আশ্চর্য, তুমি কি ধরনের কথা বলো? আমার তো প্রবলেম থাকবেই। আমি তোমাকে ভালোবাসি মানে এই না তোমাকে কিস করতে হবে। তুমি কি শুধু তোমার দিকটাই দেখবে, আমার দিকটা বিবেচনা করবে না? আমি সবার দিকেই ভাবছি, কিন্তু তুমি আমার জাস্ট বয়ফ্রেন্ড, আমার হাজব্যান্ড করবা না তুমি? না। করবা না কিস? না। কি করতেছিস? প্রীতি কি তোর ঘরের বউ যে তুই ওরে যা কবি ওই তাই করবো? হ্যাঁ, নো মিন্স নো। ও যেটা পছন্দ করতেছে না সেটা করবি না, বুঝছস? তোর এখানে কি? তুই এখানে কেন আসছিস? তুই কি আমাকে মারতে আসছিস? আজ মারবি আমাকে, দেখবো কত মারতে পারিস তুই। এটা তো কোনো প্যারা নাই, কিন্তু আমি আগে যেটা কইছি এখনো সেটাই কইতাছি, নো মিন্স নো। ওর শরীরে হাত দিবি না, তাইলে কিন্তু ক্লাসরুমে আমি যা করছি এটা আমি এখন আবার রিপিট করব। সবুজ, এ সবুজ, এদিকে আয়। ডাক তোর বাপে, দেখ তোর বাপে কি করে। ডাক। তুই আমাদের সাথে ক্লাস 1 থেকে পড়িস, আমাদের সাথে সবসময় ঘুরিস, কিন্তু আমাদের সাথে তোর গ্যাঞ্জাম কেন বল? আমি তো গ্যাঞ্জাম করতে চাই না। তুই ভালো করে জানোস যে অন্যায় হইলে আমি সেটারে প্রশ্রয় দেই না, আর আমি সেটাই করতেছি। অন্যায়? অন্যায় দেখবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি। প্রীতি, এদিকে আয়। এই হচ্ছে অন্যায়। সবুজ! এ বিলনেস, তুই আমাকে মাফ করে দিস। আমি রিশাদকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারবো। কিরে, বলছিলাম না তোরে খেলা এখনো বাকি আছে। মানে হলো তুই তো আমাদের কলেজের মোরাল পুলিশ, আমাদের তো তুই অপমান করেছিস। তোর ওই অপমানের বদলা নেওয়ার জন্য এটা পুরো প্লট ছিল। প্লট? তুই আসলে ব্রেনলেস রে। তুই তো কলেজের মোরাল পুলিশ। আমরা ইচ্ছে করে নাটকটা সাজিয়েছি তোকে খেপানোর জন্য। আমরা খুব ভালো করেই জানতাম তুই মেয়েদের ইজ্জত বাঁচানোর জন্য 10 পায়ে খাড়া হয়ে থাকিস। তারপর যা ভাবলাম তাই হলো, তুই উল্লাটা নিয়ে প্রীতির গায়ে দিলি এবং আমাদের মারতে শুরু করলি। তো কিচ্ছু বুঝিস না এখন। ওই যে মিতাপুরে তুমি ওটা দেখেছিস, ওইটাতে তোর উন্না নেওয়ার ছবিটা আছে, আর আমাদের যে মেরেছিস ওটা ভিডিওটা আছে। মিতাপু অলরেডি কলেজ গ্রুপে দিয়ে দিয়েছি ছবিগুলো। দেখি দেখি। বাহ, ওয়াও, কি ক্যাপশন! ওয়াও, বাহ বাহ, কি ক্যাপশন! কিন্তু তুই ভালো ছবি তুলতে পারিস। ছবি দেখে তো বোঝা যাচ্ছে না ও প্রীতিকে সীনতাহানি করছে। শোন রিশাদ, আমি একটা মেয়ে মানুষ, তুই ভুলে যাস না, ঠিক আছে? আর একটা মেয়ে একটা ছেলের সম্পর্কে কিছু বললে সেটা অবশ্যই সত্যি প্রমাণিত হয়, আর ওইটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারে না সহজে। আর যদি সে হয় বড় লোকের ছেলে তাহলে তো কোনো কথাই নেই। আর আমরা আসলে সবাই জানি নারী শক্তির ক্ষমতা কত বেশি। আমি যে ক্যাপশনটা দিয়েছি ওইটার ভুল যদি কেউ প্রমাণিত করতে চায় তাহলে তার ফ্রেন্ড লিস্টে যে মেয়েগুলো আছে না তারা সবাই তাকে নাঙ্গা করে ছেড়ে দিবে, আর ও মুখ তুলে তাকানোর মতো কোনো জায়গা পাবে না। এর জন্য ও নিজেই ডিফেন্ড হয়ে যাবে। সো আর যতদিন না এটা প্রমাণ হচ্ছে ততদিন আমরা কেউই আসলে কলেজে থাকবো না, আর এটা আস্তে আস্তে আমরা ভুলে যাব। আর শোন, এই টপিকটা আসলে না ফিকু হয়ে যাবে, আর কেউ এটা আসলে মনেও রাখবে না।
তোরা আমার ছোটবেলার বন্ধু বান্ধব, তোরা আমার সাথে এমনটা করতে পারলি? তুই আমাদের কলেজের সবার সামনে মেরেছিলি না, আমাকে নেশাখোর বলেছিলি না, রিশাদকে নকলবাজ বলেছিলি না, এখন গোটা বাংলাদেশ সামনে তোকে নাঙ্গা করে দিলা। যা এবার তোর দেখা মোরাল পুলিশ। রাজি হলো, এগুলো করতে পারলো, এই প্ল্যানগুলোর মধ্যে থাকতে পারলো। প্রীতি আমার জান, আমি যদি ওকে মরতে বলি ও মরতেও রাজি হবে। বাহ, অলরেডি ভাইরাল হয়ে গেছে পোস্ট। ওরে শেয়ারে ক্যাপশন, এই বন্ড মোরাল পুলিশটিকে এখনই জেলে পড়ে দিচ্ছে না কেন? বাহ, তুই হয়ে গেলি বন্ড আর আমরা প্রীতিকে বাঁচাতে গিয়ে হয়ে গেছি হিরো। বাহ, হা 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 হা, ইয়া। ওরা আমাকে তোমার আদর্শে মানুষ হয়ে উঠতে দিল না আব্বু। ওরা আমাকে প্ল্যান করে শেষ করে দিল। আমি সব জানি, তুই কোনো দোষ করিসনি। তুমি কিভাবে জানো আব্বু? তোর প্রিন্সিপাল আমাকে ফোন দিয়েছিল। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নিয়াজ সাহেব। স্যার, আপনার ছেলে তো এবার সীমা ছাড়িয়ে ফেলেছে। মানে তেমন কিছু না, ফেসবুকটা তো পুরো আপনার ছেলের কুকর্মের ছবি দিয়ে ভরে গেছে। একটা নিউজ পোর্টাল নিউজও করে ফেলেছে। মানে কি বলছেন আপনি? স্যার, যা দেখার নিজে দেখে নিন। আর আপনি তো নিজেকে ওমরের অনুসারী বলেন না। দেখি এবার আপনি কি বিচার করেন। আমাকে আপনি সত্য জানাতে পারবেন, কিন্তু গোটা বাংলাদেশকে কিভাবে জানাবেন? দেখবো আপনার ন্যায় বিচার এবার বাংলাদেশকে কি দেখায়। আমাদের বিচার কিন্তু আমরা করে ফেলেছি। জেমসকে কলেজ থেকে বের করে দিয়েছি স্যার। আপনার ডোনেশনের দরকার পড়বে না। আপনার ছেলের অপকর্ম আর বাকি দুইজনের ওর ইজ্জত রক্ষার প্রচেষ্টাতে আমার কলেজে যে সুনাম হয়েছে, তাতে করে আমার আর স্পন্সরের অভাব হবে না। আর স্যার, আজ কিন্তু গলা উঁচিয়েই কথা বলছি। আপনার গলাটা কেমন যেন মিনমিনে লাগছে। কি স্যার, নীতি কথা কোথায় আপনার এখন? আজকে আমার কাছে আমার ছেলের বিচার চাইছে গোটা বাংলাদেশ। কিন্তু আব্বু, আমি তো কিছুই করিনি। এদেশে মানুষের ভালো করতে চাওয়া সবচেয়ে অপরাধ বাবা, আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসা। আব্বু, আমি তো কিছুই করিনি আব্বু। তুই সারা জীবন অন্যায় করবি, অন্যায় পথে চলবি, বুক ফুলিয়ে চলতে পারবি, তোকে কেউ কিছু বলবে না। কিন্তু একটা মানুষকে তুই খারাপ পথ থেকে ভালো পথে আনার চেষ্টা করবি, দেখবি যে হাজারটা লোক তোর পেছনে লেগে গেছে, কিন্তু তুই
কাউকে খারাপ পথ থেকে ভালো পথে আনার চেষ্টা করবি, দেখবি তোর পিছনে হাজারটা মানুষ লেগে গেছে। আর সবচেয়ে বেশি শত্রুতা করবে তোর তোর কাছের মানুষজন। তোর বাবাকে অনেকে অনেকভাবে টেক্কা দেবার চেষ্টা করেছে, কিন্তু কেউ কখনো আমার চরিত্রে কালিমা লেপন করতে পারেনি। এবার পারবে। আমাকে অপমান করার জন্য ওরা তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বে, এটা নিশ্চিত। ওরা তোকে তোর সম্মানটাও রাখতে দেবে না, এটাও নিশ্চিত। সারাটা জীবন তোকে অপমান সহ্য করে বেঁচে থাকতে হবে। তাহলে আমি এখন কি করব? আমি যেটা বলবো তুই সেটা করবি। করবো আব্বু, করবো। না আব্বু, আমি এটা করতে পারবো না আব্বু। এছাড়া তোর আর কোনো উপায় নেই বাপ। গোটা বাংলাদেশ তোকে ধর্ষক উপাধি দিয়ে দিয়েছে। সমস্ত অপরাধের জন্য এদেশের নিয়ম হলো ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। কিন্তু শুধুমাত্র এই একটা উপাধির জন্য নিয়ম গিলটি। Guilty whether you proven it or not. দয়া করে তুমি আমাকে এই কাজটা করতে বলো। তোকে করতে হবে না বাবা, তুই আমার ছেলে। আমি কেন তোর আখিরাত বরবাদ করতে বলবো? আব্বু, মানুষের অন্যায় চাহিদার জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিতেছি। আমি কিন্তু শহীদ হয়ে গেলাম আব্বু। তুমি আমার সাথে যে অন্যায়টা করতেছ, আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে আব্বু। এই হলো আমার বিচার। মানুষের জনতুষ্টির বিচার। মানুষজন সব জানলো যে
বিজনেস ম্যাগনেট আসাদুল্লাহ রানা ন্যায়ের প্রশ্নে কাউকে কখনো ছাড় দেয়নি, এমনকি তার নিজের সন্তানকেও না। নিজের হাতে আমি আমার সন্তানকে খুন করেছি, কিন্তু আমার ছেলে কি আসলেই দোষী ছিল? একটা মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে উল্টো তাকে পুরো জাতির কাছে ধর্ষক পরিচয়ে পরিচিত হতে হয়েছে। শুধু শুধু আপনাদের মনোতুষ্টির জন্য আমি পাপ হয়ে আমার সন্তানকে হত্যা করেছি। নিকৃষ্ট ভাব আমি। শুধু আপনাদের মনোতুষ্টির জন্য আমি আমার সন্তানকে হত্যা করেছি। অত্যন্ত নিকৃষ্ট ভাব আমি। আর এই নিকৃষ্ট কাজটি আমি করেছি আপনাদের মনোতুষ্টির জন্য, শুধু আপনাদের জন্য। আজকে আমার ঘরে অন্যায় হয়েছে। দুদিন পর যখন আপনার পরিবারের সাথে অন্যায় হবে, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। আপনি মাথা কুটে মরে যাবেন, তবু আপনার পাশে কেউ এসে দাঁড়াবে না। আমরা পুলিশ, দরজা খুলুন।